এভাবেও ফিরে আসা যায়। সিরিয়াসলি বলছি, যেভাবে ইস্টবেঙ্গল পিছিয়ে গিয়েও বারবার কামব্যাক করেছে, এই ম্যাচটা বোধহয়, আমি জানি না পরবর্তী ৫ ম্যাচে ইস্টবেঙ্গল কিরকম পারফরমেন্স দেবে, ইস্টবেঙ্গল সিজন শেষে কি অ্যাচিভমেন্ট নিয়ে আসবে সমর্থকদের জন্য, কিন্তু এখনো অবধি এই ২০২৫-২৬ সিজনে অল ওভার সমস্ত টুর্নামেন্টে ইস্টবেঙ্গল যত ম্যাচ খেলেছে, যেরকমই পারফরমেন্স করে থাকুক না কেন, আজকের ম্যাচটা নো ডাউট ম্যাচ অফ দ্য সিজন ফর ইস্টবেঙ্গল। একটা টিম ঘরের মাঠে ফুটবল খেলছে, বারবার সেই টিমটা পিছিয়ে যাচ্ছে, রেফারির ডিসিশন কন্টিনিউয়াসলি সেই টিমটার এগেনস্টে যাচ্ছে, প্রত্যেকটা অডকে চ্যালেঞ্জ করে ওভারকাম করে টিমটা ফিরে আসছে, শেষ মুহূর্তে গোল তুলে ম্যাচের সমতা ফেরাচ্ছে এবং খুবই গুরুত্বপূর্ণ, খুবই ভ্যালুয়েবল এবং খুব প্রয়োজনীয় এক পয়েন্ট তুলে নিচ্ছে। এই ম্যাচটাকে যদি ম্যাচ অফ দ্য সিজন হিসাবে না দেখি, তাহলে কোন ম্যাচকে দেখবো সিরিয়াসলি আমি জানি না। আজকে আমার এই পার্টিকুলার ইস্টবেঙ্গল বেঙ্গালুরু এফসি ম্যাচের রিভিউতে তিনটে টকিং পয়েন্ট থাকবে, তিনটে এরিয়া থাকবে, যেগুলো নিয়ে আমি সব থেকে বেশি অবশ্যই কথা বলবো। এবং আমার মনে হয় যে যারা ম্যাচটাকে দেখেছে, যারা ম্যাচটাকে রাদার উপভোগ করেছে, অনেক বেশি করে এনজয় করেছে, তাদের কাছেও কিন্তু এই তিনটে পয়েন্টই সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা। নাম্বার ওয়ান, ইস্টবেঙ্গলের রেজিলিয়েন্স, যেভাবে ইস্টবেঙ্গল দেওয়ালে পিঠ থেকে যাওয়ার পর ফিরে এসেছে, এটা কিন্তু আজকের সব থেকে বড় টকিং পয়েন্ট। নাম্বার টু, রেফারির ডিসিশন, রেড কার্ড অ্যান্ড তারপর হয়ে যাওয়া বিভিন্ন রকমের ব্যাপার। অ্যান্ড নাম্বার থ্রি, হোয়াট ইজ ইন ফিউচার অফ ইস্ট বেঙ্গল, এরপর কি? কারণ আজকের ম্যাচটাকে কেউ দুরকমভাবে দেখতে পারে। একদিকে যেমন আমি বলবো যে খুব গুরুত্বপূর্ণ এক পয়েন্ট পাওয়া গেছে, আবার কেউ ভাবতে পারে যে ৩ পয়েন্ট আজকে আমরা পেলাম না। ঠিক কথায়, কিন্তু যেটা হয়েছে সেটা হয়েছে। যে চ্যালেঞ্জ ইস্টবেঙ্গল আজকে নিয়েছিল, যেখান থেকে ইস্টবেঙ্গল আজকে কামব্যাক করেছে, সেখান থেকে এরপর কি হতে পারে, এরপর কিভাবে ইস্টবেঙ্গল খেলতে পারে, বা এরপর কিভাবে অন্ততপক্ষে ট্রফির দিকে ইস্টবেঙ্গল এগিয়ে যেতে পারে, আমার মনে হয় আজকেই কিন্তু আলোচনা করা দরকার রয়েছে। দেখো, প্রথম কথা হচ্ছে যে রেফারির ডিসিশনটা নিয়ে বলে দেওয়া দরকার রয়েছে। রেফারির ডিসিশন আজকে খুব মিক্স থেকেছে। কিছু কিছু সময় মনে হয়েছে যে আর সিন বেশ ভালোই ডিসিশন নিচ্ছে, খুব একটা ভুল কিছু না, সাহসী লাগছে। কোথাও মনে হচ্ছে তিনি কড়া হাতেই একটা ভালো ম্যাচকে কন্ট্রোল করতে চান, কিন্তু কিছু মোমেন্টস এরকম তৈরি হয়েছে যেখানে মনে হচ্ছে তিনি কোথাও একটা প্রি মাইন্ডসেট নিয়ে নেমেছিলেন যে আজকে আমি কোথাও ইস্টবেঙ্গলকে প্রেসারে রাখবো, আজকে আমার কাছে কোথাও অনেক বেশি করে প্রেসারের জায়গাতে ইস্টবেঙ্গলই থাকবে, সেখানে খুব হালকা ফুলকা কিছু ভুল হলেও আমার কিন্তু পকেট থেকে কার্ড বেরোতে দুবার ভাববে না। সেই সিচুয়েশন আজকে বারবার হয়েছে। কিন্তু দেখো, যে কোনো একটা ইয়েলো কার্ড, যে কোনো একটা রং ডিসিশন দিয়ে দেওয়া, বা কোনো একটা কলকে অ্যাকসেপ্ট না করা, ঠিক আছে, পার্ট অফ দ্য গেম, গোটা ওয়ার্ল্ড ফুটবলে হয়, সেটা নিয়ে খুব একটা মাথা ব্যথার জায়গা কোনো টিমেরই থাকে না। কিন্তু যদি খুব সফট ইনসিডেন্টের জন্য একজন প্লেয়ারকে রেড কার্ড দেওয়া হয়, তাকে কোনোভাবে সাবধান না করে বা কিছু, আমার মনে হয় যে সেটা কিন্তু কোথাও একটা ম্যাচের টেম্পোকে নষ্ট করতে পারে, একটা টিমের টেম্পোকে নষ্ট করতে পারে, এবং যেভাবে একটা খেলা কোথাও হাইপে ওঠার সম্ভাবনা থাকছিল, সেটাকে সেই মুহূর্তে কিন্তু কিল করে দেওয়ার ক্ষমতা রাখে। আমি আবারও বলছি যে মিগুয়েল ফিগুয়েরা যে ঘটনা ঘটিয়েছে, সেই ঘটনা ওই মুহূর্তে দাঁড়িয়ে কখনোই কিন্তু ওয়েলকামড একটা ইনসিডেন্ট ছিল না রেফারির কাছে। তিনি তার ডিসিশন নিতেই পারতেন, কিন্তু যদি দেখা যেত যে তার আগেও মিগুয়েল ফিগুয়েরা এমন কোনো ইনসিডেন্ট করেছিল যার জন্য তাকে ওয়ার্ন করা হয়েছিল, সে একটা ওয়ার্নিংয়ের মধ্যে ছিল এবং তারপরেও সে কোনো একটা কাণ্ড ঘটিয়েছে, তখন তাকে মার্চিং অর্ডার দেওয়া যেতে পারত। বাট একদমই খুবই একটা সফট ইনসিডেন্ট, যেটা খুব ন্যাচারাল একটা ব্যাপার, ওখানে ইয়েলো কার্ড, অবভিয়াসলি ইয়েলো কার্ড অফেন্স তো ছিলই, দিয়ে তাকে ফাইনাল ওয়ার্নিং দেওয়া যেতে পারতো যে এরপর তুমি যদি খুব হালকা ফুলকাও কিছু ভুল করো, আমি তোমাকে মাঠ থেকে বার করব। বাট ডিরেক্ট রেড কার্ড, আমার মনে হয় যে সেটা যথেষ্ট পরিমাণে হার্টস হয়েছিল। হয়তো সেই মুমেন্টে আমি যদি পুরো সিচুয়েশনটাকে ফ্রিজ করে দিই, তাহলে বুঝতে পারবো যে এই রেড কার্ড নিয়ে যদি ইস্টবেঙ্গল পরবর্তী সময় অ্যাপিল করে, তাহলে এই রেড কার্ডটা রিভোক হয়ে যাওয়ার চান্স রয়েছে, কারণ এই সিজনে এটা বারবার হয়েছে, নতুন কিছু না। এবং ইস্টবেঙ্গল যে ছন্দে শুরু করছিল, বা যে কামব্যাকটা ইস্টবেঙ্গল 9 মিনিটের মধ্যে করেছিল, যে মোমেন্টামটা ইস্টবেঙ্গল ধরে নিয়েছিল ম্যাচের, এবং অবশ্যই আমরা জানি যে মিগুয়েল ফিগুয়েরা মাঠে থাকা মানে অনেক বেশি করে চান্স ক্রিয়েট হবে, অনেক বেশি করে ইস্টবেঙ্গলের জন্য গোলের দরজা খুলবে।
তাহলে সেই পজিটিভিটিটা কোথাও একটা গিয়ে স্টলড হতে পারতো। বেশ ঠিক আছে, আমি এই জায়গাতে মুভমেন্ট ফ্রিজ করলাম যে এখানে এই মুহূর্তে বাকি ম্যাচের যে সময়টা পড়ে রয়েছে অলমোস্ট 1 ঘন্টা একটু তার বেশি, সেই সময়টা ইস্টবেঙ্গল একটু সাফার করবে। কিন্তু এরপর ইস্টবেঙ্গল যখন চ্যালেঞ্জ করবে, দেখো রেজাল্ট কখনোই কামব্যাক করা যাবে না, সেটাকে নিয়ে ভেবে লাভ নেই। কিন্তু রেড কার্ডটা ডেফিনেটলি ওই রেড কার্ড রিভোক হয়ে ইয়েলো কার্ডে কনভার্ট হয়ে যেত এবং মিগুয়েলের সার্ভিসটা পরের ম্যাচ থেকে ইস্টবেঙ্গলের পেতে কোথাও বাধা থাকতো না। এবার যদি ফ্রিজ করে আমি ম্যাচের মোমেন্টকে এবার প্লে করি, তাহলে দেখব যে একটা ঝামেলা শুরু হচ্ছে, সেই ঝামেলা থেকে মিগুয়েল ফিগুয়েরা মাঠের বাইরে বেরিয়ে যাচ্ছে। বেরিয়ে যেতে যেতে যে কাণ্ডটা করলো, যে বলটাকে সোজা কিক করলো বেঙ্গালুরু এফসির বেঞ্চের দিকে, সেখানে গিয়ে প্লেয়ারদের গায়ে বলটা লাগলো এবং আবারও পরিস্থিতি গরম হয়ে গেল। এই পার্টিকুলার ইনসিডেন্টটা যদি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট চ্যালেঞ্জ করেও, আমার পার্সোনালি মনে হয় না যে ওভারকাম হওয়ার মতো রাস্তা আর থাকছে বলে, কার্ডটা রিভোক হওয়ার আর অপশন থাকছে বলে। মানে সেই ক্ষেত্রে হয়তো এখানে বলে দেবে অ্যাপিল কমিটি যে মাঠে যে ইনসিডেন্ট ঘটেছিল যখন ফিগুয়েরা অন দ্য প্লে ছিল, সেটাকে যদি রিভোক করে নেওয়ার মতো সিচুয়েশন তৈরি হওয়ার জায়গা থাকতেও, মাঠ থেকে বেরিয়ে যাওয়ার সময় মিগুয়েল যে কাণ্ডটা ঘটিয়েছে সেটা কিন্তু কখনোই রিভোক করে নেওয়া বা উইথড্র করে নেওয়ার মতো ইনসিডেন্ট নয়। ওকে তার সাজা পেতে হবে। সেটা 1 ম্যাচ 2 ম্যাচ, সেটা কী ডিসিশন হবে সেটা আমরা পরে বুঝতে পারবো। বাট এটা আমার মনে হয় যে একজন সিনিয়র প্লেয়ার হিসাবে, একজন টিমের গুরুত্বপূর্ণ প্লেয়ার হিসাবে ওই অ্যাক্টিং মিনস ওই ঘটনাটা ঘটানো, ওই অ্যাক্টটা আমার মনে হয় যে একদমই কিন্তু মিগুয়েলের সাথে গেল না। ওকে ন্যাচারালি আমরা কিন্তু এতটা উত্তক্ত হতে দেখি না, হয়তো ওর এগেনস্টে ডিসিশন গেছে, দ্যাটস ওয়াই কোথাও ওর টেম্পারমেন্টকেও ধরে রাখতে পারেনি। বাট কন্ট্রোভার্সিয়াল ডিসিশন, আমি বলবো রং ডিসিশন এগেনস্ট ইস্টবেঙ্গল, কিন্তু যেটা ও করলো সেটা আমার মনে হয় যে ইস্টবেঙ্গলকে আরও একটু চাপে ফেলে দিল। রাদার ওর ফ্রাস্ট্রেশন কতটা বেরিয়েছে জানি না, কিন্তু ইস্টবেঙ্গলের জন্য সেটা কিন্তু প্রেশার হয়ে গেল। এটা হচ্ছে 1 নম্বর ব্যাপার। কিন্তু এটা মাথায় রাখা দরকার যে তারপর যখনই ইস্টবেঙ্গল আবার গোল খেয়েছে, আবার গোল খেয়ে পিছিয়ে গেছে, সেখান থেকে আবার যেভাবে কামব্যাক করেছে, যেভাবে স্কোর করেছে, রাদার যে 3টে গোল ইস্টবেঙ্গল করেছে, অবভিয়াসলি বেঙ্গালুরু 3টে গোলও খুব ভালো হয়েছে। আশিকের গোলটা বলো, সুরেশের গোলটা বলো, রায়ান উইলিয়ামসের গোল নিয়ে তো ভাই আলাদা করে বলার কিছু নেই। মানে ওই জায়গা থেকে ওই রকম ফিনিশ, গোলকিপারকে বিট করা সিরিয়াসলি অন্য লেভেলের। কিন্তু ইস্টবেঙ্গলের প্রত্যেকটা গোলের দিকে একবার তাকাও, ডিফেন্ডার উঠে যাচ্ছে, সেখান থেকে ব্যাক ভলিতে সে গোল করছে। সাউল ক্রেসপো, যাকে নিয়ে এত সমালোচনা, এত কথা, সেই প্লেয়ারটা সিনিয়র প্লেয়ার হিসেবে আজকের ম্যাচে অন্যতম দায়িত্ব নিচ্ছে, ওরকম একটা স্ক্রিমার গোল করছে। অ্যান্ড অবশ্যই একদম তোমার ইনজুরি টাইমের শেষ মুহূর্তে বাঁশি বাজতে, তারপর তো বোঝাই গেল যে যখন খেলাটা রিস্টার্ট হলো তারপর হার্ডলি হয়তো 15-20 সেকেন্ড খেলাটা হয়েছে, মানে রেগুলেশন টাইমের একদম শেষ মুহূর্তে, হয়তো ওটাই লাস্ট অ্যাটাক হতে পারতো। ওখানে গোলটা মিস হয়ে গেলে, যেটা এর আগে কিন্তু 1-2বার হয়েছে, ওই জায়গা থেকে ইস্টবেঙ্গল গোল কিন্তু মিস করেছে। ওই মিস হয়ে গেলে কিন্তু আর কোনো রাস্তা ছিল না ইস্টবেঙ্গলের ম্যাচে ফিরে আসার। এবং যে ম্যাচ থেকে আমরা এক্সপেক্ট করছিলাম কি ইস্টবেঙ্গল ফুল পয়েন্টস পাবে, ইস্টবেঙ্গল 3 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়বে, ইস্টবেঙ্গল জয় পাবে, সেটা তো আসতোই না। একটা হার, একটা বাজে ডিফিট কিন্তু ইস্টবেঙ্গলকে হ্যান্ডেড করে দিত বেঙ্গালুরু এফসি। বাট ওই যে গোলটা, ওই যে ফিনিশটা, ওই যে ওই মুহূর্তে ম্যাচের শেষ বাঁশি বাজতে আর কয়েক সেকেন্ডস বাকি, ওখানে ওই ধরনের ঠান্ডা মাথার একটা ফিনিশ, আমার মনে হয় 3টে গোল কোথাও আজকে ইস্টবেঙ্গল যা করেছে সেটাকে নিয়ে আলাদা করে কোনো ভিডিওতে কেউ যদি কথা বলে একদমই খুব জাস্টিফাই হবে। কিন্তু এই যে রেজিলিয়েন্সটা ইস্টবেঙ্গল শো করেছে, আমার মনে হয় যে দীর্ঘদিন ধরে ইস্টবেঙ্গল সমর্থকরা এই রকমই তো একটা ম্যাচ খুঁজতে চাইছিল। আমার ভিডিওতে বারবার কমেন্ট এসেছে যে তুমি কিভাবে এই 3 পয়েন্ট পাওয়াগুলোকে এত বাড়িয়ে বলছো, কেন তোমার ওই পার্টিকুলার জোনগুলোকে নিয়ে কথা বলছো না যেখানে পারফরমেন্স ইজ দ্য ইস্যু। আমি বারবার একটা কথা বলেছি যে পারফরমেন্স আমার যেমনই হোক না কেন, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি যদি 3 পয়েন্ট পাই সেটা কিন্তু অনেক বেশি ভ্যালুয়েবল, অন্ততপক্ষে এই ট্রাঙ্কেটেড সিজনে। কিন্তু আজকে ইস্টবেঙ্গল প্রমাণ করলো যে ইস্টবেঙ্গল কিন্তু ফিরে আসার মন্ত্র জানে, ইস্টবেঙ্গলের মধ্যে সেই খিদেটা রয়েছে, সেই জেদটা রয়েছে, সেই পারফরমেন্স করে দেখানো তাগিদটা রয়েছে। সেটা কিন্তু এই ধরনের ম্যাচ যেখানে সিচুয়েশন ইজ এগেনস্ট ইউ, তখন কিন্তু ইস্টবেঙ্গল সেই পারফরমেন্সটা করতে জানে, তখন কিন্তু ইস্টবেঙ্গল সেই রেজিলিয়েন্সটা, সেই কোথাও দৃঢ় মানসিকতাটা শো করতে পারে। আজকে কিন্তু সেই পারফরমেন্স আমরা দেখেছি, সেই রকম চান্সকে আমরা কনভার্ট হতে দেখেছি, সেইভাবে আমরা ম্যাচকে কন্ট্রোলড হতে বা কোথাও বারবার করে
হাতছাড়া হয়ে যাওয়া ম্যাচকে আবার ফিরে আসতে আমরা ইস্টবেঙ্গলের ক্ষেত্রে দেখেছি। এবং অবশ্যই আরও একটা জায়গা যেটা নিয়ে আমার মনে হয় যে অনেক বেশি এরপর থেকে কথা হবে, যে ইস্টবেঙ্গল আপাতত 15 পয়েন্টসে থাকলো, দ্যাটস ভেরি গুড, নো প্রবলেম অ্যাট দেয়ার। জামশেদপুরের সাথে সেম পয়েন্টসে, মোহনবাগানের সাথে 2 পয়েন্টের তফাৎ, মুম্বাইয়ের সাথে জাস্ট 3 পয়েন্টের তফাৎ। একটা ম্যাচের জেতা হারার ওপর কিন্তু লিগ টেবিলের অনেক কিছু আপ ডাউন অপেক্ষা করে রয়েছে। 5টা আগামী দিনে ম্যাচ রয়েছে আর ইস্টবেঙ্গলে, তার মধ্যে অবশ্যই যে দুটো ম্যাচ সব থেকে টাফ হবে সেটা হচ্ছে মোহনবাগান এবং মুম্বাই সিটি এফসি। এই দুটো ম্যাচ হবে সব থেকে টাফ ইস্টবেঙ্গলের জন্য। সেই দুটো ম্যাচে যত ম্যাক্সিমাম পজিটিভ পয়েন্টস ইস্টবেঙ্গল তুলতে পারবে, ইস্টবেঙ্গল কিন্তু তত সামনের দিকে থাকবে। কারণ সামনে এই দুটো টিমই রয়েছে, তাদেরকে হারানো, তাদেরকে বিট করা, তাদের থেকে 3 পয়েন্ট কেড়ে নেওয়া ইস্টবেঙ্গলের কিন্তু ট্রফি জয়ের যে রাস্তা সেটাকে অনেক বেশি করে তৈরি করবে। তার পাশাপাশি অবশ্যই এমন কিছু টিমস রয়েছে যারা স্ট্রাগলিং টিম, যারা বটম লাইনের দিকে রয়েছে, তাদেরকে ডিফিট করাতে পারলে, তাদেরকে হারাতে পারলেও কিন্তু ইস্টবেঙ্গল যথেষ্ট ভালো জায়গাতে থাকবে। তো আজকে যেভাবে ইস্টবেঙ্গল ফিরে এসেছে, আজকে যেভাবে ইস্টবেঙ্গল কামব্যাক করেছে, যেভাবে আজকে ইস্টবেঙ্গল নিজেদের কোয়ালিটি সত্যি করে শো করতে পেরেছে, এটা ধরে রাখতে পারলে ডেফিনেটলি আমার মনে হয় যে ইস্টবেঙ্গল কিন্তু চ্যাম্পিয়নশিপের দোরগোড়াতে অবশ্যই খুব ভালোভাবে পৌঁছে যেতে পারবে। এবার যদি আমি আসি ম্যাচের কিছু পজিটিভ আর নেগেটিভ পয়েন্টস নিয়ে, বলে আমি শেষ করব, আর বেশি লেন্দি করব না ভিডিওটাকে। তাহলে প্রথম আমি নেগেটিভ দিয়ে শুরু করি। আমার যেটা লেগেছে সেটা হচ্ছে অস্কার ব্রুজোর ইনিশিয়াল স্ট্র্যাটেজি আমার একটু আগডুম বাগডুম লেগেছে, সিরিয়াসলি বলছি। আমার বারবার মনে হয়েছে যে কেন বিপিনকে এতটা ডিফেন্সিভ খেলানো হবে, কেন বিষ্ণু যে ধরনের পারফরমেন্স দিচ্ছিল উইং থেকে, যেভাবে ফরওয়ার্ডে আসছিল, কেন ওকে এতটা পেছন দিকে ঠেলে দেওয়া হবে। এই জায়গাগুলো আমার একটু খারাপ লেগেছে, যেখানে আমার মনে হয়েছে যে এডমুন্ড লালরেন্ডিকা তাকে আরও একটু ফ্রি রোল দিলে, তাকে অতটা ফরওয়ার্ডে না ঠেলে দিয়ে আরও একটু ক্রিয়েটিভ, আরও একটু ফ্রি, আরও একটু রোমিং জোন দিলে হয়তো আরও চান্স ক্রিয়েট করতে পারতো। এটা আমার কোথাও অড লেগেছে। কিন্তু আমাকে এটাও মেনশন করতে হবে যে 10 জন হয়ে যাওয়ার পর যেভাবে ইস্টবেঙ্গল কোচ তিনি তার ডিফেন্সকে শক্ত রেখেছেন, দুটো গোল কনসিড করেছে ঠিক কথাই, হয়তো ডিফেন্সের ভালনারেবিলিটি সামনে এসেছে, হয়তো হাইলাইন খেলতে গিয়ে একটু ভুল হয়ে গেছে, কিন্তু ম্যাক্সিমাম সময়ে ডিফেন্স বা মাঝমাঠ কিন্তু এক্সপোজড হয়নি। এটাও কিন্তু আমাকে অবশ্যই এর সাথে বলতে হবে, মানে খারাপটা বলবো ভালোটা বলবো না সেটা তো হতে পারে না। এবং তার পাশাপাশি আমার যেটা লেগেছে নেগেটিভ পয়েন্ট সেটা হচ্ছে যে মাঝমাঠের কন্ট্রোল বারবার হারিয়ে ফেলা, দুটো টিমের ক্ষেত্রেই হয়েছে। কারণ এত পরিমাণে দুটো টিম অ্যাটাকিং ফুটবল খেলেছে যে মাঝমাঠকে আমি কন্ট্রোল করব, মাঝমাঠকে আমি হোল্ড করব, এটা কিন্তু হয়নি। এবং তার পাশাপাশি আরও বেশি করে আমি বলবো নেগেটিভ পয়েন্ট যেটা ম্যাচের মধ্যে, যেটা নিয়ে আমি আগে আলোচনা করলামই, সেটা হচ্ছে রেফারি। ভাই, এরকম যদি জঘন্য রেফারিং চলতে থাকে তাহলে কোথাও কিন্তু, আমি আগেও বলেছি, এখনও বলছি, ভবিষ্যতেও বলবো, যারা আমার অনেক দিনের ভিউয়ার, যারা আমার অনেক দিনের বন্ধুবান্ধব, তারা জানে যে নিউ জেনারেশন যারা রয়েছে তাদের কথা আমি বারবার বলি, তাদেরকে অ্যাট্রাক্ট করা কিন্তু এত ইজি হবে না। তো এটা মাথায় রাখা দরকার রয়েছে, যারা পুরো বিষয়টাকে কন্ট্রোল করে তাদের এবার এটা নিয়ে ভাবার দরকার রয়েছে যে আমাদের এখানে রেফারিংয়ের মান কিন্তু উন্নতি করতে হবে। কোথাও আমরা শুধু ফুটবলার, সিস্টেম, ইনফ্রাস্ট্রাকচার এইসবের কথা বলবো আর রেফারিংয়ের কথা বলবো না, সেটা হতে পারে না। পজিটিভ পয়েন্টসের কথা যদি বলি তাহলে আগেই বললাম ইস্টবেঙ্গলের রেজিলিয়েন্স, ইস্টবেঙ্গলের ফিরে আসা, এবং যে গোলগুলো হয়েছে, যে ধরনের গোল হয়েছে, যে কোয়ালিটির গোল হয়েছে সেই গোলগুলো, এবং অবশ্যই যে মানসিকতা ইস্টবেঙ্গল শো করেছে, যে চ্যালেঞ্জ ইস্টবেঙ্গল অ্যাকসেপ্ট করেছে 10 জন হয়ে যাওয়ার পরেও দেওয়ালে পিঠটা পুরোপুরি না ঠেকিয়ে দিয়ে যেভাবে বারবার কামব্যাক করেছে, এগুলো হচ্ছে ম্যাচের সবথেকে বড় পজিটিভ পয়েন্ট। এবং এখান থেকে ম্যাক্সিমাম পজিটিভনেস নিয়ে ইস্টবেঙ্গল কত ভালো শেষ করতে পারে সেটা হবে দেখার বিষয়। এই হচ্ছে আমার বক্তব্য, এর থেকে বেশি আমি আর লেন্দি করতে চাইছি না। তোমাদের যা কিছু বক্তব্য রয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো। আমি মুমেন্টসগুলোকে এনজয় করেছি, আরও পরবর্তী মুমেন্টসগুলোকে এনজয় করতে চাই, এবং ইস্টবেঙ্গল ভালো একটা সিজন কমপ্লিট করুক, চ্যাম্পিয়ন হোক, সাকসেস পাক, এটা চেয়ে আমি আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, যদি চ্যানেলটা নতুন হও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন আইকনটা ক্লিক করে যাও। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।